বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে ছুটির দিন, এর মধ্যে আমার শরীরটা একটু খারাপ করছে, তবুও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে এই ছুটির দিনে কিছু অ্যানালিসিস কভার করে দিতে। এই জন্যই যে ইন্স্যুরেন্স সেক্টর দুই দিনের একটা কারেকশানে গেছে, এতে আপনারা অনেকেই হয়তো হতাশ বা টেনশানে আছেন, এরকম ব্যাপারটা। আর কিছু কিছু ইন্স্যুরেন্সের আপডেট দেওয়ার ব্যাপারটাও সামনে আসছে, তাই আমি চেষ্টা করতেছি গ্র্যাজুয়ালি 2-3টা করে 3-4টা করে দিতে, যাতে করে আপনাদের প্রয়োজন বা জানার বিষয়টা কনফার্ম হয়। এখন দেখেন, আমি 2-একটা কথা বলবো প্রথমে আপনাদের সাথে। পূরবী, এই পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, হ্যাঁ, আপনারা কখনো ভাবছেন পূরবী যে এই লেভেলে যাবে? আমি পূরবী ইন্স্যুরেন্স আমার বন্ধু বান্ধবকে কয়েকজনকে কিনেছি 22-23 টাকায়। পূরবী 18 থেকে এখন 36 গেল। এত বড় মুভমেন্ট কি আপনারা কখনো ভাবছেন বা আশা করছেন? আচ্ছা, এটা গেল। এরপরে আমি আসি প্রভাতী। প্রভাতী ইন্স্যুরেন্স কোত্থেকে গেল? আচ্ছা, ধরলাম এই 30 থেকে গেল। 30 থেকে আজকে 50 টাকা পার হয়ে গেছে। এটা কি ভাবছে লোকজন? এই ইউটিউবে যারা বিভিন্ন চ্যানেলে অনেক কিছু করে, অনেক কিছু বলে, অনেক লোক দেখে, ওরা কি কখনো বলছে ইন্স্যুরেন্স নিয়ে এরকম কনফিডেন্স দেখাতে পারছে? আমি আলহামদুলিল্লাহ পারছি। আমি আমার বন্ধুবান্ধবরা যারা ছিল, আমি সবাইকে ইন্স্যুরেন্স কিনাইয়ে বসায় রাখছি, কারণ ওরা আমার উপর আস্থাশীল। হ্যাঁ, ইন্স্যুরেন্স অনেক সময় লাগছে, এটা ঠিক আছে, কিন্তু আমি যে বলছি যে ইন্স্যুরেন্স ভালো করবে, ইন্স্যুরেন্স নাও, আলহামদুলিল্লাহ সবাই নিছে। সবাই প্রায় লাভে চলে আসছে, কেউ হয়তো লাভের চেয়ে বেশিও গেছে, বা লাভের চেয়ে বেশি না, কেউ লাভের কাছাকাছি গেছে, এরকম। তো এই যে ইন্স্যুরেন্সের এই মুভমেন্টগুলো যদি প্রপারলি বলা না যায়, এটা কি কম মুভমেন্ট? এটা কি ছেলে খেলার কথা? এই যে প্রভাতী কয় টাকা লেভেল থেকে ধরলাম, এই 25 টাকা লেভেল থেকে প্রভাতী গেছে 50 টাকা। প্রভাতী তো মানি ডবল করেই দিয়েছে রে ভাই। এটা কোন সেক্টর? ইন্স্যুরেন্স সেক্টর। প্রভাতী মানি ডবল করেই দিয়েছে। এরপর আমি আজকে প্রভাতী বলতেছি যে 70 যাবে, আরও বেশি যাবে। আমি নিজেও বসেছিলাম ইন্স্যুরেন্স নিয়ে, এবং আমি রেগুলার বেসিসে, আমাকে অনেকেই অনেক রকম কমেন্ট করছে, এই করছে ওই করছে, হ্যাঁ, আপনার কথা নিয়ে লস করছি, এই করছি, এই ধরনের কথাবার্তা বলছে। তো আবার যখন বাজার ডাউন, বাজারে বিভিন্ন সেক্টর মুভ করে, ইন্স্যুরেন্স করে না, ইন্স্যুরেন্স কারেকশানে আমি বলে গেছি ইন্স্যুরেন্স সবার আগে বাড়বে। 1 নম্বর সেক্টর, টেকনিক্যালি ওকে, টেকনিক্যালি দেখাই গেছে রেগুলারলি আপনাদেরকে। কিসের বেসিসে? আমার অ্যানালিসিসের বেসিসে না টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিসে? টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিসে বলছি, আমার অ্যানালিসিসের বেসিসে না। আমি টেকনিক্যাল অ্যানালিসিসটা ধারণ করতেছি, শিখাচ্ছি, সেটা আমার ক্যাপাসিটি, কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিসে বলছি, আমার অ্যানালিসিস তো না। আসলে আমি আমার ক্যাপাসিটি দিয়ে চেষ্টা করছি টেকনিক্যাল অ্যানালিসিসটাকে ধারণ করার বা বোঝার, কিন্তু কিসের বেসিসে? টেকনিক্যাল অ্যানালিসিসের বেসিসে। তার মানে কি এই বাজার কি টেকনিক্যাল অ্যানালিসিসে চলে? এটা কি প্রমাণ হচ্ছে না? আপনারা কি দেখতেছেন না? পুরো প্রভাতী যে 0.618 লেভেলে গিয়ে কারেকশন হলো, আপনারা কি দেখতেছেন না যে এই এই বিএনআইসিএল 0.618 লেভেলে গিয়ে কারেকশান হলো বরাবর? আমি তো আজকে আপনাদেরকে প্রুফ দিলাম। এরপরেও আপনারা বিশ্বাস করবেন না, আপনাদের মনে হবে না, আপনাদের কনফিডেন্স আসবে না যে এই বাজার অ্যানালিসিসে চলে। আশা করি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাচ্ছি। অন্য কিছু না, আমি জাস্ট বুঝাতে চাচ্ছি এইটাই, টেকনিক্যাল অ্যানালিসিসে বাজার চলে, বাজার টেকনিক্যাল অ্যানালিসিসে মানে। আমার চ্যানেলের সাথে থেকে আপনারা গ্র্যাজুয়ালি এটা ধারণ করবেন, বিশ্বাস করবেন যে দেখেন এখন এই যে প্রভাতী 0.618 লেভেলে গিয়ে কারেকশান হয়েছে। আজকেই দেখালাম
বিএনআইসিএল 0.618 লেভেলে গিয়ে কারেকশন হয়েছে। এই যে পুরো বি 18 টাকা থেকে আজকে কত 36 টাকা, মানি ডবল। প্রভাতী মানি ডবল, 7-8-6-7টা অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাদের খবর নাই। কারণ আমরা ওই 2 টাকা পাইলে 3 টাকা পাইলে বাবা কেমনে ধরে নিব, প্রফিট ধরে নিব। আপনি কয়টা প্রফিট ঠিক মতো ধরতে পারবেন এটা থেকে ওইটা থেকে এটা থেকে জাম করে? এখন যে ইন্স্যুরেন্সগুলো মানি ডবল আইটেম দিচ্ছে, মানি ডবল এই টার্গেটে যাচ্ছে, তখন আপনি কি করবেন? অন্য আইটেমে তো অনেক ঘুরছেন, মানি ডবলে এক বছর একটা আইটেম নিয়ে বসে থেকে মানি ডবল করেন না। আর কিছু লাগে নাকি? আশা করি বুঝতে পেরেছেন। এই কথাগুলোর মূল কারণ হচ্ছে একটাই, আমি ইন্স্যুরেন্স কিনতে কাউকে আলাদাভাবে প্রলুব্ধ প্ররোচিত করি না। কারণ কি, আমি ম্যাচিউরড ম্যান। আমি আপনাদেরকে বারবার বলছি, বাজার কিনাবে, বাজার জানে কীভাবে কিনাইতে হয়। এখন কিভাবে ইন্স্যুরেন্স 1 নাম্বার ভলিউম হয় একটা ছোট সেক্টর হয়ে? কিভাবে এত শেয়ার এখন কে কিনে? এটা কি শুধু পাবলিক কিনে মনে করেন? না, ইন্স্যুরেন্সের সাথে বাজারের সবাই রিলেটেড। বাজারের সবাই বলতে এবার বুঝে নেন, সব ইনস্টিটিউট, সব হাউস, সব মার্চেন্ট ব্যাংক, সব ফিন্যান্স, সবাই বাজারের ট্রেন্ডের সাথে, বাজারের সেক্টরের সাথে মুভ করতেছে। এই জন্য যেটাই মামু আছে সেটাও বাড়তেছে, যেটাই মামু নাই ওইটাও বাড়তেছে। তো মামু নাই যে ওইটা কীভাবে বাড়ে, ওটা কেমনে বাড়ে? এই যে ফেডারেল ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সের সবচেয়ে কম দামি শেয়ার, হ্যাঁ, এইটা কীভাবে এত বাড়লো? এটাতে কোন মামু আছে আমাকে একটু জানায়েন থাকলে। হয়তো আপনি জানেন, সমস্যা নাই, কিন্তু এটা তো ঠিকই 28 টাকা হয়ে গেল কোত্থেকে? বেসিক্যালি তো ধরেন আমি যদি 16 টাকাও ধরি তাহলেও তো 28 টাকা, কত পার্সেন্ট? সুতরাং এসব মার্কেট মেকানিজম না বুঝলে, যারা মামু টামু বুঝে, ওদের দিয়ে কিছু হবে না। কথা বলছেন? মার্কেট যখন সেক্টর ওয়াইজ মুভমেন্ট করবে, সব আইটেম কীভাবে বাড়ে ওইটা আমাকে বলবেন। এই যে দেখেন ফেডারেল এখানে গিয়ে কারেকশন কেন হইলো দেখেন, আরেকটা এক্সাম্পল এখন সামনেই দেখাচ্ছি আপনাদেরকে। ফেডারেল এখানে গিয়ে কারেকশন কেন হইলো? এই যে দেখেন 0.618 লেভেল, এখানে গিয়ে ও একটা টার্গেট মিট করছে, এই জন্য ওইখানে গিয়ে কারেকশন করছে। এটাই ফেডারেলের একটা টার্গেট। আরেকটা টার্গেট কত? 32। আমি এই 32টাও দেখাইছি ফেডারেলের। একটাতে সে রেজিস্ট্যান্সে আসছে, এই জন্য সামান্য কারেকশান হয়েছে। এইভাবে বাজার টেকনিক্যাল অ্যানালিসিসকে ওকে করে চলে, টেকনিক্যাল অ্যানালিসিসকে নিয়ে চলে, টেকনিক্যাল অ্যানালিসিসকে মেনে চলে। এটা যদি না বুঝেন তাহলে আমার চ্যানেলের অ্যানালিসিসগুলো আপনি বুঝবেন না, আপনার কনফিডেন্স থাকবে না, আপনার আইডিয়া হবে না, আপনি বিশ্বাস করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসেন ফেডারেলের অ্যানালিসিসটাই দিয়ে দিই প্রথমে। ফেডারেল ইন্স্যুরেন্স দেখেন একটা টার্গেট গিয়ে মিট করছে 28.60, এইটা মনে আমি দেখাচ্ছিলাম। এখন আর আমি চ্যানেলে অ্যানালিসিস ওকে এইসব নিউজ দিতে পারতেছি না, মানে এখন আর দেওয়া সম্ভব হচ্ছে না আর কি। ওইভাবে দেখাশোনা বোঝা মানে টাইম পাওয়ার সুযোগ হচ্ছে না। এই ফেডারেলের নেক্সট টার্গেট হচ্ছে এইটা 32। দেখেন 18 থেকে যদি 32 যায়, আর কোনো কিছু লাগে নাকি? তাহলে আর আপনি যদি র্যালি ধরতে না পারেন, আপনি যদি টার্গেট ধরতে না পারেন, তা আপনি অ্যানালাইসিস চাইয়া লাভ কি? খালি একটু কয়েকদিন পর একটা আইটেম এইটা অ্যানালাইসিস দেন, এটা অ্যানালাইসিস দেন। আপনি কি আসলে হোল্ড করবেন কি না লং টার্ম, এগুলো অনেক ব্যাপার, সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। তবে আমি মূলত যে কথাটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো, আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস যে ওকে হয়, বা টেকনিক্যাল অ্যানালাইসিস যে বাজার মানে, সেই কথাগুলো শেয়ার করার জন্য আমি এই কথাগুলো বলছি। এবং দেখেন এইখানেই ফেডারেল একটা 1.618 লেভেলে ফেডারেল কারেকশান হয়েছে। এরপরে ফেডারেল আরও যাবে, ফেডারেল 32-এ যাওয়ার ইচ্ছা আছে, আরও বেশি যাওয়ার ইচ্ছা আছে। এরপরে 35-70ও যাওয়ার আছে ফেডারেল, কোনো অসুবিধা নাই। তবে কারেকশান কিসের কারেকশান? মুভিং অ্যাভারেজ, মোমেন্টাম, ভোলাটিলিটি ইত্যাদি কারেকশানের মধ্য দিয়ে যাবে। একটানা এক মুভমেন্টে যাবে না, বা ছোটো কারেকশানের মধ্যে দিয়ে যাবে। এই যে দেখেন এখানে বাড়ছে যে
ফেডারেল কোত্থেকে কোথায় গেল? তো এখানে কি কারেকশান হয় নাই? এখানে কি কারেকশান হয় নাই? তারপরে এখানে কি ছোট্ট একটা কারেকশান হয় নাই? এখানে কি কারেকশান হয় নাই? এই 4-5 দিন কারেকশানে হতাশ হলে হবে না। আশা করি বুঝতে পারছেন। ফেডারেলের অ্যানালাইসিসটা শেয়ার করলাম। ফেডারেল একটু দেখে নিই। ফেডারেল আর একটু প্রাইস ছাড়তে পারে, ছাড়লে ভালো হবে, না ছাড়লেও সে বাড়বে। আমি ফেডারেলের সাপোর্ট দেখাইছি কিনা জানি না, দেখি সাপোর্টটা একটু দেখাই দিই। হ্যাঁ, ফেডারেল আর একটু নামতে পারে, সেটা হলো ফেডারেল এখানে আসলে ভালো হবে। সেটা কত? ওই যে কারেকশান হয়েছে টার্গেটে গিয়ে 32 টাকা বলছিলাম। আল্লাহ ফজলে ফেডারেল যে টার্গেট মিট করে ফেলছে এটাও আমি দেখার সুযোগ পাই নাই। এই হলো অবস্থা। আমার তো এত কিছু, এখন আমি অফিসিয়ালি একটু ঝামেলায় আছি। আমরা এই ফেডারেল এই লেভেলে একটু আসতে পারে, 27 লেভেলে আসতে পারে। আশা করি বুঝতে পারছেন। এই হলো অবস্থা ফেডারেলের। ফেডারেল পরে আমরা দেখি ফেডারেল একটু নিচে আসলে ভালো হবে, আর একটু নিচে আসতে পারে। ঠিক আছে, এরপর আমরা দেখি হইলো নর্দার্ন ইন্স্যুরেন্স। নর্দার্ন ইন্স্যুরেন্স খুব ভালো পজিশনে আছে। নর্দার্ন ইন্স্যুরেন্সের বড় কোনো কারেকশানের প্রয়োজন হবে না বলে মনে করতেছি। সামান্য কারেকশান করছে, এটা ঠিক আছে। আর একটু নামলে আর একটু ভালো হবে। এরপরে নর্দার্ন উঠে যাবে, নর্দার্ন আরও বেশি যাবে। দেখেন নর্দার্ন কোত্থেকে উঠছে দেখেন। এগুলোর ব্যাখ্যা কী বলবেন বলেন? এই যে 25 টাকা থেকে নর্দার্ন আজকে 42 টাকা পর্যন্ত গেছে। নর্দার্নের আরেকটু কারেকশান হওয়ার প্রয়োজন আছে। নর্দার্ন হয়তো এই লেভেলে আসবে, এই লেভেলে আসবে 40 লেভেলে আসবে, তারপরে ভালোভাবে উঠবে। আরেকটা সাপোর্ট আছে নর্দার্নের হচ্ছে 37 লেভেলে। তবে আমি মনে করতেছি নর্দার্ন হয়তো 40 লেভেল থেকে উঠবে। এবং দেখেন নর্দার্নও একটা টার্গেট বেসিক্যালি মিট করে ফেলছে। দেখেন এক্স এবং ডি পয়েন্টের টার্গেটটা মিট করে ফেলছে। নর্দার্ন কারেকশানে কেন গেছে তাহলে বলেন? নর্দার্ন কারেকশানে গেছে টার্গেট মিট। আমরা যে এখান থেকে একটা দিছি অনেকটা আর কি টার্গেট মিট, এখান থেকে দেখি আগে একটু বডি। হ্যাঁ, নর্দার্ন অনেকটা টার্গেট মিট করে সে একটু আগে গেছে, সামান্য আগে। এই নর্দার্ন এই টার্গেটটা কোনটা? ওই যে আমি যে সিহর্স প্যাটার্ন দেখেছিলাম, সিহর্স প্যাটার্নের এক্স এবং ডি পয়েন্টকে ওকে করে নর্দার্ন টার্গেটে। তো এখন বলেন টার্গেট কি ওকে হয়? অ্যানালিসিস কি ওকে হয়? মেজারমেন্ট কি ওকে হয়? প্রাইস কি সেখানে যায়? আপনারা দেখেন, এই যে নর্দার্ন দেখেন, ফেডারেল দেখছেন, নর্দার্ন দেখেন। নর্দার্ন এরপরে কোথায় যাবে? নর্দার্ন এরপরে হচ্ছে নর্দার্নের টার্গেট হচ্ছে 60 টাকা। নর্দার্নের টার্গেট কোথায়? এই 60 টাকা লেভেল। এই 60 টাকা যাওয়ার আগে নর্দার্নের আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে এইটা 55। নর্দার্ন এরপরে হলো এইটা 60 টাকা। দেখেন নর্দার্ন এক্স এবং ডি পয়েন্ট একদম ওই লেভেলটাতে গিয়ে নর্দার্ন কারেকশান হয়েছে এবং নর্দার্ন টার্গেট মিট করছে। আমি নর্দার্ন যাদেরকে কিনেছি 2-1 জনকে আমি নর্দার্ন এই লেভেলে প্রফিট নিতে বলছি, ওনারা প্রফিট নিচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নর্দার্ন আবার উঠে আসবে, বড় কোনো সমস্যা নাই। একটু প্রাইস কমানোর প্রয়োজন আছে, সেটা 37 অথবা 40 বা 41 লেভেলে আসার, 40 লেভেলে আসার বা এই লেভেলে, তারপরে আবার উঠে আসার চেষ্টা করবে এবং উঠে আসবে আশা করি ইনশাল্লাহ। এরপরে পিপলসটা দেখি। পিপলস আসলে আমার দেয়া আছে, তবুও কেউ না কেউ চাইতেছে এই আর কি। পিপলসের অ্যানালিসিস, পিপলস আসলে হাই অ্যাম্বিশাস শেয়ার বলে পিপলস আগে দৌড়াইছে। দেখেন এক টানে 61 গেছে গা। ওই 60 টাকার একটা টার্গেট ছিল, ওইখানে চলে গেছে পিপলসের আমি অ্যানালিসিস দিছি।
অ্যানালিসিস দেওয়া আছে, পজিটিভ অ্যানালিসিস দেওয়া আছে, পিপলস ওকে আছে, পিপলস মুভ করছে, পিপলস বুলিশ হয়েছে, ফার্স্ট ক্লাস অবস্থায় আছে এখন পিপলস। আমি আর একটু দেখবো, দেখে একটু বলার চেষ্টা করি। পিপলস একটু স্লো হইলে ভালোই, তো ওই বুলিশলি উঠছে তার মোমেন্টামকে এবং কিছু জিনিসকে ওকে করতে। পিপলস তো আসলে রেকর্ড করার সম্ভাবনা আছে, রেকর্ড বলতে কি আগের টপ ক্রস করে যাওয়ার, সেটা আমি একটু দেখবো আগে, তারপরে বলবো। হ্যাঁ, পিপলস আসলে বেসিক্যালি সমস্যা নাই। পিপলস আমার একদম প্রথম সাজেস্টেড শেয়ারের মধ্যে ছিল, আপনাদের মনে থাকার কথা, যারা নিছেন তাদের আশা করি মনে আসে, নিছেন কি না জানি না আমি। পিপলস যাবে, কোনো অসুবিধা কোথাও আমি দেখতেছি না। পিপলস একটা কুল পজিশনে আছে, যথেষ্ট কুল, তবে খুব ফাস্ট যে সারাক্ষণ আগাবে এমন না হইতে পারে, খুব মেপে মেপে মেজারমেন্ট অনুযায়ী যাবে, কম বেশি বেশি কম এভাবে যাওয়ার চেষ্টা করবে। এবং আসলে পিপলস আর পিছনে তাকানোর তেমন সুযোগ নাই। তো একদিনের একটা কারেকশান বা সর্বোচ্চ 2 দিনের একটা কারেকশান এরকম ব্যাপার থাকতে পারে পিপলসে, আদারওয়াইজ পিপলসে বড় কারেকশানের সুযোগ নাই। পিপলস ইজ নাও টেকনিক্যালি সাউন্ড, আশা করি বুঝতে পেরেছেন। পিপলসের নতুন অ্যানালিসিসটা দিয়ে দিই, এটা দিছি কিনা আমি আগে দেওয়ার কথা, হ্যাঁ দিছি। পিপলের একটা রেজিস্ট্যান্স হলো এই 70 টাকা। আমি পিপলসের 60 টাকায় একটা রেজিস্ট্যান্স দেখাছিলাম, দেখেন পিপলস ওইখানে গিয়েই কারেকশান হয়েছে, ওই লেভেলে গিয়ে এখন কারেকশান হয়েছে। এখন ওর পিপলসের টার্গেট হলো একটা 70, এখানে আমি একটি রেজিস্ট্যান্স দেখাছিলাম, পিপল ওইখানে গিয়ে কারেকশান হয়েছে 60 টাকাতে। আমি পিপলসের আমার অ্যানালিসিস, আপনাদের কাছে আমার পরামর্শ, আপনারা আমাকে আমার অ্যানালিসিস দেওয়া শেয়ারের জন্য চাইবেন না, চাইলে আমি দিব না, আমি ইগনোর করব, আর যেগুলো অ্যানালাইসিস দেওয়ার প্রয়োজন আছে সেগুলো আমি দিব। এই জন্য আপনারা, আপনাদেরকে ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখবেন, আগে আসে কি না দেখবেন, তারপরে আপনারা চাইবেন নতুনভাবে, আদারওয়াইজ চাওয়ার কোনো দরকার নাই। ওগুলো চাইলে আমি দেবো না। আজকে আমি দিতেছি মূলত ইন্স্যুরেন্সের সবগুলো একটু রিভিউ আকারে দিচ্ছি, কারণ আমি দেখার সুযোগ পাই নাই, এখান দিয়ে আবার ইন্স্যুরেন্স কারেকশান হয়েছে, এইসব কারণে এই সুযোগে দিচ্ছি, বন্ধ আছে এই আর কি। পিপলসের টার্গেট হচ্ছে আসলে বেসিক্যালি 93 টাকা লেভেলে পিপলসের মূল টার্গেট 93। একসময় 52 টাকা যে শেয়ারটা অ্যানালিসিস দেখাইছি, আজকে সেটাকে বলতেছি 93। এবার আপনারা বুঝেন অ্যানালিসিস ওকে হয় কি না, ইন্স্যুরেন্স মুভ করতেছে কি না, ইন্স্যুরেন্স কোথায় যাচ্ছে বোঝার চেষ্টা করেন, না বুঝলে কিছু বলার নাই, এই হলো কথা। এই পিপলসের পরে গ্লোবাল ইন্স্যুরেন্সও কয়েকদিন আগে দিছি, এটা কেন দিতাম আমি এটা বুঝতেছি না। আর কি আছে, আচ্ছা গ্লোবালই দেখি। গ্লোবাল তো এই তো গ্লোবাল টার্গেট মিট করলো, দেখেন মানুষে কত রকম আছে এই দেশে। আপনারা বলেন, আমি অ্যানালিসিস দিছি গ্লোবালের 40 টাকা রেজিস্ট্যান্স, গ্লোবাল 40 টাকায় গিয়ে কারেকশান হইলো। কিছু কিছু আমার ফলোয়ার বা আমার এই যে সাবস্ক্রাইবারদের অবস্থা দেখেন, গ্লোবাল তো টার্গেট মিট করছে, টার্গেট মিট করে সামান্য কারেকশানে গেছে, বা এইটাই সব ফুল টার্গেট না, ওইটা ফাইনাল টার্গেট না, এটাই সব কিছু না। হ্যাঁ, টার্গেট মিট করছে সে কোন প্যাটার্নের, আরও দেখেন সিওর্স প্যাটার্নের টার্গেট মিট করে সে কারেকশানে গেছে গ্লোবাল। যেটা সিহর্স না, এটা হলো ড্রাগন প্যাটার্নের টার্গেট মিট করে সে কারেকশানে গেছে, এবং গ্লোবালের নেক্সট টার্গেট হচ্ছে 50।
আশা করি বুঝতে পেরেছেন। আপনারা আমার ভিডিও তো দেখলে কিন্তু আপনারা মনে রাখবেন তো। আপনারা মনে রাখবেন কোন শেয়ারটার রেজিস্ট্যান্স কত, কোন শেয়ারটার টার্গেট কত, তারপরে আপনারা বাই সেল করবেন। এখন গ্লোবাল কি খুব বড় কারেকশন হবে? না, এই যে এই টার্গেটে যাওয়ার পরেও যে গ্লোবাল বড় কারেকশন হবে এই কথাটা বলতেছি। এটা বলার পিছনে কারণ হচ্ছে ইন্স্যুরেন্সের আইটেমগুলোর টেকনিক্যাল পজিশন। নর্মালি আমরা কি বলি, কারেকশানে গেছে সুতরাং সাইডওয়ে বা সেল, কিন্তু এখন বলতেছি যে সাইডওয়ে যাওয়ার পরও গ্লোবাল উঠে আসবে আরও আশা করি, এবং সেইটা 50-এর দিকে, যে ক্লাসিক সি হর্স প্যাটার্ন দিয়ে। আর 40টা কি, 40টা একটা টার্গেট লেভেল ছিল গ্লোবালের, সেটাকে কমপ্লিট করছে। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে এই টার্গেট, রেজিস্ট্যান্স সব কিছুই প্রাইস অ্যাকশনের সাথে এবং টেকনিক্যাল অ্যানালিসিসের সাথে বাড়বে এবং চেঞ্জ আসবে। এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের নিয়ম। আপনি দিলেন 40 টাকা, 40 টাকায় গেল না, আপনি আবার 80 টাকা দিবেন, সেটা হলে তো আরও ভুল হবে, আরও এরর তৈরি হবে, আরও লস হবে। গ্লোবালও উঠবে, গ্লোবাল অন্তত এটা ওর একটা টার্গেট, এখানে যাওয়া 50 যাওয়া, তারপরে অন্য চিন্তা, অন্য কথাবার্তা। এখন দেখেন 50 গেলে গ্লোবালের কী হয় আমরা একটু দেখি, আপনাদেরকে আমি প্রমাণ দেখাই। টেকনিক অ্যানালিসিসগুলো যে হারমোনিক এবং কোইন্সিডাইজ বা মিল রেখে হয়। গ্লোবালের আরেকটা রেজিস্ট্যান্স আছে 56, ওই মেজারমেন্ট অনুযায়ী সেটা হচ্ছে 56। গ্লোবাল কিন্তু আবার চেষ্টা করবে 50 না, গ্লোবাল 56 যাওয়ার চেষ্টা করবে কমপক্ষে, এরপরে 50-এর পরে, অ্যাজ পার ফিবোনাসি মেজারমেন্ট লেভেল। আর আমি যদি এভাবে দেখি, হ্যাঁ ঠিক আছে, এটা হলো গ্লোবালের 56, আরেকটা টার্গেট থাকবে 56, এবং এটা এক ধরনের আপাতত ফাইনাল টার্গেট, মানে আপাতত ফাইনাল। এরপরে ইন্স্যুরেন্স কারেকশানে যাবে, এটা হলো কথা, বা গ্লোবাল কারেকশানে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে গ্লোবালের টার্গেট আছে 80 টাকা, এরপরে গ্লোবালের টার্গেট আছে 80 টাকা। সেটাও এই ফান্ডামেন্টাল দিয়েও সম্ভব। সুতরাং বুঝে নিয়েন ইন্স্যুরেন্স কী করবে। ইনশাল্লাহ সব কিছু যদি ঠিক থাকে, ইন্স্যুরেন্স আমার নেক্সট অ্যানালিসিসগুলোকে ওকে করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার অ্যানালিসিস ভালো লাগলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। আর বিশেষ কিছু না বলি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।